হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের আগের দিন বলেছিলাম যে আগামীকাল পরের ক্লাসে স্কেলার রাশি ও ভেক্টর রাশির পার্থক্য পড়াবো। ঠিক আছে, আমি শুরু করছি স্কেলার রাশির সঙ্গে ভেক্টর রাশির পার্থক্য। 1 নম্বর পয়েন্ট, দেখো স্কেলার রাশির মান আছে, কোনো অভিমুখ নাই, আর ওদিকে ভেক্টর রাশির মান ও অভিমুখ 2 আছে। 2 নম্বর পয়েন্ট, স্কেলার রাশির অভিমুখ না থাকায় এর মানগুলিকে বীজগণিতের নিয়মে যোগ করা যায়। আর 2 নম্বর পয়েন্টে ওদিকে ভেক্টর রাশির পয়েন্টে লিখছি যে ভেক্টর রাশির অভিমুখ থাকায় এর মানগুলিকে অভিমুখ সহ বীজগণিতের নিয়মে যোগ করা যায় না। 3 নম্বর পয়েন্ট, বস্তুর ভরের শুধু মান থাকায় ভর একটি স্কেলার রাশি, আর ওদিকে বস্তুর সরণের মান ও অভিমুখ 2 থাকায় সরণ একটি ভেক্টর রাশি। তাহলে আমরা প্রশ্নটা লিখি। প্রশ্নটা হচ্ছে যে স্কেলার ও ভেক্টর রাশির পার্থক্য লেখো। স্কেলার ও ভেক্টর রাশির পার্থক্য লেখো। এটা হলো গিয়ে প্রশ্নটা, তার উত্তর আমি বলে দিলাম, সেটাই আবার এখানে লিখে দিচ্ছি। বাঁ দিকে লিখলাম স্কেলার রাশি আর ডান দিকে লিখলাম ভেক্টর রাশি। এক নম্বর পয়েন্ট, স্কেলার রাশির মান আছে, কোনো অভিমুখ নাই। আর এদিকে ভেক্টর রাশির দিকে 1 নম্বর পয়েন্ট হচ্ছে ভেক্টর রাশির মান ও অভিমুখ 2 আছে। দু নম্বর পয়েন্ট, স্কেলার রাশির
অভিমুখ না থাকায় এর মানগুলিকে বীজগণিতের নিয়মে যোগ করা যায়। এদিকে 2 নম্বর হচ্ছে ভেক্টর রাশির অভিমুখ থাকায় এর মানগুলিকে অভিমুখ সহ বীজগণিতের নিয়মে যোগ করা যায় না। 3 নম্বর পার্থক্য কোন বস্তুর ভরের শুধু মান থাকায় ভর হলো একটি স্কেলার রাশি। ভেক্টর রাশি দিকে লিখছি কোন বস্তুর সরণের মান ও অভিমুখ দুই থাকায় সরণ হলো ভেক্টর রাশি। তাহলে 3টে পার্থক্য লিখলি চলবে। এবার হয়তো তোমরা এই যে পয়েন্টটা ঠিক মতো বুঝতে পারবে না, সেটা কি না ভেক্টর রাশির অভিমুখ থাকায় এর মানগুলিকে অভিমুখ সহ বীজগণিত নিয়মে যোগ করা যায় না। ধরো একটা ট্রেনের গতিবেগ 80 কিলোমিটার/ঘন্টা। এখন ওই ট্রেনটার গতিবেগ পরিবর্তন হচ্ছে। প্রথমে ছিল 80 কিলোমিটার/ঘন্টা, তারপরে হলো 36 কিলোমিটার/ঘন্টা, তারপর হতো 60 কিলোমিটার/ঘন্টা। যদি একই দিকে সবসময় যায় তাহলে মানগুলোকে যোগ করা যাবে। কিন্তু যদি অভিমুখ পাল্টায়, যেমন ধরো একটি ট্রেনের গতিবেগ 40 কিমি/ঘন্টা, আরেকটি ট্রেনের উত্তর দিকে 40 কিমি/ঘন্টা উত্তর দিকে, আরেকটি ট্রেনের গতিবেগ 80 কিলোমিটার/ঘন্টা দক্ষিণ দিকে। তো 40-এর সঙ্গে 80 যোগ করা যাবে মান দুটো, কিন্তু উত্তরের সঙ্গে দক্ষিণ দিক কি করে যোগ করা যাবে?
বিয়োগ করা যাবে না, সেই জন্য ভেক্টর রাশির মানগুলোর যোগফল বীজগণিত নিয়মে করা সম্ভব নয়। এর জন্য আলাদা নিয়ম আছে, সেটা তোমরা পরবর্তী ক্লাসে 11-12 জানবে। ঠিক আছে, তাহলে স্কেলার রাশি ও ভেক্টর রাশির পার্থক্য আমরা বুঝলাম। এবার বিভিন্ন রাশির যে একক, সেই একক সম্পর্কে আমরা আলোচনা করব। মানে বিভিন্ন রাশি পরিমাপ করতে গেলে তার একটা এককের দরকার হয়। এখন এই পরিমাপের একক কাকে বলে? তাহলে প্রশ্নটা হচ্ছে পরিমাপের একক কাকে বলে? দেখো, কোন একটা রাশির পরিমাপ করতে গেলে সেই রাশির একটা সুবিধাজনক পরিমাণকে প্রমাণ ধরে নেওয়া হয়, দিয়ে এইবার ওই সুবিধাজনক পরিমাণের সাপেক্ষে সমগ্র রাশিটা কত গুণ বা সমগ্র রাশিটা ওই প্রমাণ মানের কত ভাগের কত ভাগ, সেইটা নির্ণয় করে সমগ্র রাশিটা মাপা হয়। তো কোনো রাশির পরিমাপ করতে গেলে যে সুবিধাজনক পরিমাণটাকে প্রমাণ হিসেবে ধরা হচ্ছে, ওই সুবিধাজনক পরিমাণটিকে বলা হয় ওই রাশির একক। তাহলে উত্তরটা কি লিখব? উত্তরটা হচ্ছে কোন একটি রাশির পরিমাপ করতে গেলে ওই রাশির একটি সুবিধাজনক পরিমাণকে প্রমাণ হিসাবে ধরা হয়। ওই সুবিধাজনক পরিমাণকে বলে ওই রাশির একক। তাহলে তো তোমরা প্রশ্ন করবে যে কেন ধরা হচ্ছে? ধরো দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, তো আমাকে একটা লম্বা লাঠিকে মাপতে বলা হয়েছে স্কেল দিয়ে। তো সেই স্কেলের সাহায্যে আমি লাঠিটা মাপছি। এখন স্কেলের মধ্যে যে দৈর্ঘ্যের স্কেল আছে, সেখানে 1 সেন্টিমিটার কতটা, অর্থাৎ সুবিধাজনক পরিমাণটা এখানে 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার কতটা সেটা জেনে ওই গোটা লাঠিটা 1 সেন্টিমিটারের কত গুণ, সেটা আমাকে হিসাব করতে হবে। তো যদি গোটা লাঠিটা, সমগ্র লাঠিটা 1 সেন্টিমিটারের 5 গুণ হয়, তাহলে লাঠিটার দৈর্ঘ্য কত হবে? 5 সেন্টিমিটার। তাহলে ওই সুবিধাজনক ছোট যে পরিমাণ 1 সেন্টিমিটার, সেটা কতটা, সেইটা আগে থেকে ঠিক করা আছে। এইভাবে ভর রাশির ক্ষেত্রে প্রযোজ্য, সময় রাশির ক্ষেত্রে প্রযোজ্য। একটা সুবিধাজনক পরিমাণকে একটা প্রমাণ হিসেবে ধরে নেওয়া হচ্ছে, দিয়ে তারপর সমগ্র রাশিটাকে মাপা হচ্ছে। তাহলে ওই যে সুবিধাজনক পরিমাণটা ধরে নিচ্ছি আমরা প্রমাণ হিসেবে, ওই সুবিধাজনক পরিমাণটাই হচ্ছে ওই রাশির একক।
এবার আমরা একক কাকে বলে পেলাম। এখন এই যে একক, রাশির পরিমাপের যে একক, এই পরিমাপের একক করকম সেটা আমাদেরকে জানতে হবে। পরিমাপের একক ওই রাশির মতোই দুরকম, একটা হচ্ছে গিয়ে মৌলিক একক বা প্রাথমিক একক, আর একটা হচ্ছে লব্ধ একক। রাশি পড়ানোর সময় যেমন বলেছিলাম মৌলিক রাশি, লব্ধ রাশি, সেই রকম মৌলিক রাশির যে একক সেগুলো হচ্ছে গিয়ে মৌলিক একক, আর লব্ধ রাশির যে একক সেগুলো হচ্ছে গিয়ে লব্ধ একক। তাহলে পরে আমাদের প্রশ্ন আসবে যে একক, পরিমাপের একক কয় প্রকার ও কি কি? একক কয় প্রকার ও কি কি? উত্তরে আমরা কি বললাম? একক দুই প্রকার, যথা একে হলো গিয়ে মৌলিক একক, বা প্রাথমিক একক, আর দুইয়ে লব্ধ একক। আচ্ছা, এবার মৌলিক একক কাকে বলা হবে? না, যে এককগুলোর প্রত্যেকটাই স্বাধীন একক, একে অপরের উপর নির্ভর করে না, এবং যে একক দিয়ে লব্ধ একক তৈরি করা হয় তাকেই বলা হয় মৌলিক একক বা প্রাথমিক একক। তাহলে প্রশ্নটা হলো মৌলিক একক কাকে বলে? আর উদাহরণ দরকার, তাহলে উদাহরণ দাও। উত্তর কি বললাম? যে এককগুলির প্রত্যেকটি প্রত্যেকটি অন্য এককের উপর নির্ভর করে না, অন্য এককের উপর নির্ভর করে না, এবং যে এককগুলি লব্ধকে গঠনে সাহায্য করে। তাদেরকে বলে মৌলিক একক।
যেমন ধরো সেন্টিমিটার, কিলোগ্রাম, সেকেন্ড ইত্যাদি। আবার প্রশ্ন হলো লব্ধ একক কাকে বলে? উদাহরণ দাও। উত্তরটা কি হবে? না, মৌলিক একক দ্বারা গচ্ছিত একক কি বলা হয়? লব্ধ একক। মৌলিক একক দ্বারা গঠিত মৌলিক একক দ্বারা গঠিত একককে বলে লব্ধ একক। যেমন বর্গ মিটার, ঘন সেমি, বর্গ মিটার, ঘন সেমি, মিটার পার সেকেন্ড ইত্যাদি। তাহলে একক কয় প্রকার কি কি আমরা জানলাম এবং তাদের সংজ্ঞা, উদাহরণ। এবার হয়তো প্রশ্ন করতে পারো যে বর্গমিটারকে কেন লব্ধ একক বলা হচ্ছে? কারণ বর্গমিটার দেখো দুটো মিটারকে গুণ করে পাওয়া যাচ্ছে। তো শুদ্ধ মিটারটা আমি আগেই বলেছি সেটা হলো গিয়ে মৌলিক একক। তাহলে দুটো মিটারকে গুণ করে বর্গমিটার পাওয়া যাচ্ছে। তাহলে মৌলিক একক মিটার থেকে বর্গমিটার পাচ্ছি। তাহলে সংজ্ঞার মধ্যে বলা যাচ্ছে যে মৌলিক একক দ্বারা গঠিত একককে লব্ধ একক বলে। তাহলে যেহেতু বর্গমিটারটা মিটার থেকে তৈরি হচ্ছে সেই জন্য বর্গমিটার হচ্ছে লব্ধ একক। তাহলে আজকে এই পর্যন্তই রইল। পরের ক্লাসে আবার এই একক পরিমাপে নানা রকম পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আজকে এ পর্যন্তই রইল।